ওভারইউজ টেন্ডিনোপ্যাথির আর একটা কমন এক্সাম্পল হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলাইটিস। যদিও ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস যতটা কমনলি আমরা আসলে দেখি, এটা ঠিক ততটা কমন না, বাট স্টিল এটা পাওয়া যায় এবং এখান থেকে আমার সিভিতে ফ্রিকোয়েন্টলি আমরা কোশ্চেন আসতে দেখি। সো ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস আর মিডিয়াল এপিকন্ডাইলাইটিস পার্থক্য করাটা আসলে খুব সহজ, সেটা হচ্ছে লোকেশন। কারণ কি, যখন আমি বলছি যে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস ডেভেলপ করে, সেইটা আমরা দেখব যে এলবোর যে ল্যাটারাল পার্ট, ল্যাটারাল এপিকন্ডাইল, সেখানে ব্যথা। আর যখন আমি বলছি মিডিয়াল এপিকন্ডাইলাইটিস, তখন আমি আসলে যে মিডিয়াল এপিকন্ডাইল সেখানে আসলে ব্যথাটা পাবো। সো এখানেও সেই টিপিক্যাল পেশেন্টের প্রেজেন্টেশন থেকে পেইন অ্যান্ড টেন্ডারনেস, বাট এখনও কথা আছে, এইখানে কি আসলে ইনফ্লামেশন হয়? এটা আসলে খুব বেশি ইনফ্লামেটরি না বলে এটাকে আসলে একটা ডিজেনারেটিভ কন্ডিশন বললে মনে হয় বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। সো ডিজেনারেটিভ ফেনোমেনা এভাবে আলোচনা হইতে পারে, বাট ঠিক আছে, এটাকে আমরা মিডিয়াল এপিকন্ডাইলাইটিস আসলে বলতে পারি। এখন এটা তাহলে কাদের হচ্ছে? যেই সকল পার্সনের ক্ষেত্রে আমরা দেখবো যে তাদের রিস্ট জয়েন্টের ফ্লেকশনটা খুব বেশি হচ্ছে, তাহলে যেইখানে আমরা দেখবো যে রিস্ট জয়েন্টের ফ্লেকশন খুব বেশি হচ্ছে বা যেইখানে খুব বেশি প্রোনেশন করতে হচ্ছে, এই রকম রিপিটেড মুভমেন্ট যেখানে বেশি হচ্ছে, সেইখানে আমরা আসলে মিডিয়াল এপিকন্ডাইলাইটিসটা বেশি দেখি। সো এটা কাদের ক্ষেত্রে বেশি হয়? একটা হচ্ছে যারা গলফ খেলে বা যারা র্যাকেট খেলে বা দেখা যাচ্ছে মিস্ত্রি টাইপের যে পার্সনগুলো আছে, লাইক কার্পেন্টার, পেইন্টার, এগুলো তো অবশ্য ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস আমরা দেখি, বাট এখানেও জিনিসটা আসবে যে এনি টাইপ অফ ম্যানুয়াল লেবার যারা করতেছে, যেখানে রিস্ট ফ্লেকশন এক্সটেনশন খুব বেশি হচ্ছে। সো রিস্ট রিপিটেডভাবে যদি ফ্লেকশন হয়, সেখানে মিডিয়াল এপিকন্ডাইলাইটিসের রিস্ক বেশি থাকবে। রিস্ট জয়েন্টের পাশাপাশি তার যদি এলবো এখানে যদি প্রোনেশন হয়, তো সেখানে আসলে রিস্ক থাকবে। সো দেখা যাচ্ছে অ্যানি সর্ট অফ ওয়ার্ক যেখানে রিস্ট ফ্লেকশনটা রিপিটেডভাবে হচ্ছে বা রিপিটেডভাবে প্রোনেশন তাকে করতে হচ্ছে, সো দিস পিপল আর দ্য হাই রিস্ক গ্রুপ ফর ডেভেলপিং মিডিয়াল এপিকন্ডাইলাইটিস। তাহলে মিডিয়াল এপিকন্ডাইলাইটিসের এখানে পেশেন্ট তাহলে মিডিয়াল এলবো পেইন থাকবে এবং এই পেইনের বৈশিষ্ট্য হচ্ছে এই পেইনটা রেডিয়েট করে। সো দিস পেইন মে রেডিয়েট টু ফোর আর্ম, তাহলে এটা ফোর আর্মের এখানে রেডিয়েট করে আসতে পারে। বা দেখা যাচ্ছে যখন কেউ গ্রিপ ধরতেছে, রিস্ট ফ্লেক্স করতেছে, প্রোনেশন করতেছে, কোনো কিছু ছুঁড়ে মারতেছে, কোনো কিছু উঠাইতেছে, লাইক থ্রোয়িং, অথবা দেখা যাচ্ছে লিফটিং অবজেক্ট, হ্যাঁ, তো এই ধরনের কাজগুলো করতেছে, সেইখানে তার ব্যথাটা খুব বেশি বেড়ে যায় এবং এখানেও গ্রিপ স্ট্রেংথ কমে যায়। সো দেখা যাচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলাইটিস অ্যান্ড ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস দুইটা জায়গাতে আমরা আসলে গ্রিপ স্ট্রেংথ এটা আসলে কমে যেতে দেখবো। তাহলে গ্রিপ স্ট্রেংথ কমে যাচ্ছে, তাহলে এই পেশেন্টের আমরা এক্সামিনেশনে কীভাবে এটাকে আইডেন্টিফাই করবো? সো আমরা যদি এখন তাকে বলি যে আপনি আপনার ফোর আর্মকে এক্সটেন্ডেড করেন এবং ফোর আর্মকে এক্সটেন্ডেড করার পরে আমি যদি এখন রিস্ট ফ্লেকশন করি, তাহলে এগেনস্ট দ্য রেজিস্ট্যান্স যদি রিস্ট ফ্লেকশন করা হয় তার পেইন বেড়ে যাবে। বা ফোর আর্মকে এক্সটেন্ডেড থাকা অবস্থায় আমি যদি বলি যে এখন আপনি প্রোনেশন করেন, সো তখন আমি দেখবো তার পেইনটা বেড়ে গেল। তাহলে রিস্ট ফ্লেকশন করলে এখানে ব্যথাটা বাড়বে, সে যদি প্রোনেশন করে তার ব্যথাটা বেড়ে যাবে। সো এইটা হচ্ছে এখানে অ্যাগ্রেভেটিং পয়েন্ট। ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস জাস্ট উল্টা ঘটনা ঘটতো, সেখানে রিস্ট এক্সটেনশন করলে বা সুপাইনেশন করলে ব্যথাটা বাড়তো, আর এখানে ফ্লেকশন করলে বা প্রোনেশন করলে তার ব্যথাটা বাড়তেছে। তাহলে এই গেল পেইনের কথা। পেইনের পাশাপাশি এখানে পেশেন্টের আরেকটা প্রেজেন্টেশন থাকতে পারে, সেটা হচ্ছে যেহেতু অ্যানাটমিক্যালি এখানে আলনার নার্ভটা খুব ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, সো অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যেতে পারে আলনার নার্ভ ইনভলভমেন্ট হইতে পারে। তাহলে যদি এমন হয় যে এই পেশেন্টের আলনার নার্ভ ইনভলভমেন্ট হচ্ছে, সেখানে পেশেন্টের নিউরোপ্যাথির প্রেজেন্টেশন আসবে। তাহলে নিউরোপ্যাথির প্রেজেন্টেশন কি? আমি দেখব তার ফোর্থ অ্যান্ড ফিফথ যে ফিঙ্গার, সো এইখানে পেশেন্টের টিংলিং অ্যান্ড নামনেস হবে। তাহলে এখানে সেন্সরি নিউরোপ্যাথির প্রেজেন্টেশন চলে আসবে, সেন্সরি নিউরোপ্যাথির প্রেজেন্টেশন। সো টিংলিং অ্যান্ড নামনেস থাকবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে মোটর উইকনেসও থাকবে, যেহেতু এটা পেরিফেরাল নার্ভ, এখানে মোটর পার্টও আছে। সো এখানে দেখা যাচ্ছে ইন্ট্রিনসিক মাসল অফ হ্যান্ড, ইন্ট্রিনসিক হ্যান্ড মাসল যেগুলো আছে, সো সেইখানেও সে উইকনেসের কথা বলবে। টিংলিং নামনেস প্রেজেন্টেশন থাকবে। সো এইগুলো আমরা পাইতে পারি। সামটাইমস কিউবিটাল টানেল সিনড্রোম সেখানে কোএক্সিস্ট করতে পারে। সো এইটা হচ্ছে তাহলে আমরা পেশেন্টের এখানে এক্সট্রা ম্যানিফেস্টেশন পাবো। তাহলে মিডিয়াল এপিকন্ডাইলাইটিস যদি হয়, সেইখানে আমরা এক্সট্রা এই নিউরোপ্যাথির প্রেজেন্টেশনগুলো পেতে পারি। এখন পেশেন্টের অন এক্সামিনেশন আমরা যদি পালপেট করি, দেখা যাচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল
বা তার থেকে একটু ডিস্টালি যদি আমরা একটু যাই টেন্ডারনেস সেখানে আসলে পাবো। বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেজিস্টেড এই রিস্ট ফ্লেকশন টেস্ট, যে এগেনস্ট রেজিস্ট্যান্স ফোরআর্ম এক্সটেন্ডেড থাকা অবস্থায় যদি রিস্ট ফ্লেকশন করি পেশেন্টের ব্যথাটা খুব বেশি বেড়ে যায়, বা যদি পেশেন্টের প্রোনেশন করা হয় তাহলে তার ব্যথাটা বেড়ে যায়। এই জিনিসটাই হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো সাধারণত যখন মিডিয়াল এপিকন্ডাইলাইটিস বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস থেকে কোশ্চেন আসে, সাধারণত সিনারিওতে এই এক্সামিনেশন ফাইন্ডিংসটা কিছু না কিছু এখানে বলা থাকে। সো সেখান থেকে এটাকে আইডেন্টিফাই করা তাহলে ইজি। সো এই হচ্ছে তাহলে মিডিয়াল এপিকন্ডাইলাইটিস নিয়ে আমাদের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।